ইরানি পরমাণু বিজ্ঞানীকে হত্যার কাজে স্যাটেলাইটের সাহায্য নেওয়া হয়েছে। করোনা ইস্যুতে বৈঠকে বসছে বাইডেন ও মার্কিন ভ্যাকসিন টিম। ফিলিস্তিনি ভূখণ্ডে আরও 4টি বসতি স্থাপনের অনুমতি দিল ইহুদিবাদী ইসরায়েল। ট্রাম্প যা পারেননি তাই অর্জনের চেষ্টা করছে জার্মানি, দাবি ইরানের। সানা আন্তর্জাতিক বিমানবন্দর পুরোপুরি বন্ধ করে দিতে চায় সৌদি আরব। চীনের সম্প্রসারণবাদ রুখতে এক হওয়ার আহ্বান তাইওয়ানের। বিরোধীদের বর্জন করা নির্বাচনে ভেনেজুয়েলায় মাদুরোর বিজয় দাবি। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হারাম, বললেন লেবাননের শীর্ষ আলেম। করোনা মহামারী মোকাবেলায় সেনা নামাচ্ছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এবং বিতর্কিত লাভ জিহাদ আইনে ভারতে গ্রেফতার 10, বাড়ছে সমালোচনা। ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকে হত্যা করার কাজে স্যাটেলাইট নিয়ন্ত্রিত অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এই বাহিনীর মুখপাত্র রামেজান শরীফ রোববার এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইহুদিবাদীরা ভালো করে জানে তাদের এই নেক্কারজনক কাজের জবাব দেওয়া হবে। ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবনী সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাখরিজাদে গত 27 নভেম্বর তেহরানের অদূরে এক সন্ত্রাসী হামলায় শাহাদাত বরণ করেন। ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরীফ রোববার ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস শহরে বিজ্ঞানী ফাখরিজাদের স্মরণে এক অনুষ্ঠানে আরও বলেন, ইহুদিবাদীরা বিগত বছরগুলোতে ইরানের প্রতিশোধমূলক হামলা দেখতে পেয়েছে এবং তারা ভালো করে জানে পরমাণু বিজ্ঞানী হত্যাও বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। আইআরজিসির মুখপাত্র বলেন, মার্কিনিরা ইসলাম বিপ্লবের শুরু থেকে ইরানের সঙ্গে শত্রুতা করে এসেছে। বিপ্লবের পর আমেরিকার পাশাপাশি ইহুদিবাদীদের স্বার্থ বিপন্ন হয়ে পড়ে। এ কারণে তারা যে কোনো উপায়ে ইরানের ক্ষতি করতে উঠে পড়ে লেগে যায়। জেনারেল শরীফ বলেন, ইহুদিবাদী ইসরায়েল এমন একটি অবৈধ রাষ্ট্র যার সভ্যতার কোনো ভিত্তি নেই। এই সরকার বিগত 70 বছরে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর 2700 বিজ্ঞানী, চিন্তাবিদ ও বুদ্ধিজীবীকে হত্যা করেছে। তবে এত সব হত্যাকাণ্ড চালিয়েও ইসরায়েল নিজের পতন ঠেকাতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাস ভ্যাকসিন উদ্ভাবন ও উদ্যোগের প্রধান উপদেষ্টা জানিয়েছেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ট্রানজিশন টিমের সঙ্গে তিনি বৈঠকের পরিকল্পনা করছেন। রবিবার তিনি জানান, এই সপ্তাহে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এতে চলতি মাসে প্রথম পর্বের ভ্যাকসিন প্রধান কর্মসূচি নিয়ে আলোচনা হবে। মার্কিন সরকারের অপারেশন ওয়ার্প স্পিড উদ্যোগের প্রধান উপদেষ্টা মনসেফ স্নায়ু জানান, তিনি এখনও বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেননি। বাইডেন গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্যাকসিন বিতরণ পরিকল্পনার সমালোচনা করেছেন। মনসেফ বলেন, আমি এই বৈঠকের অপেক্ষায় আছি, কারণ সত্যিকার অর্থে সবকিছু যথাযথভাবে পরিকল্পনা করা হয়েছে। শুক্রবার বাইডেন বলেছিলেন, বিভিন্ন অঙ্গরাজ্যে ভ্যাকসিন বিতরণে ট্রাম্পের প্রশাসনের পরিকল্পনার বিস্তারিত তারা এখনও হাতে পাননি, যদিও পরিকল্পনাটিকে ব্যয়বহুল ও জটিল প্রক্রিয়া বলে আখ্যায়িত করেছেন। অধিকৃত ফিলিস্তিন পশ্চিম তীরে আরও 4টি অবৈধ ইহুদি বসতি নির্মাণের প্রকল্প অনুমোদন দিয়েছে তেল আবিব। এছাড়া পশ্চিম জেরুজালেম আল কুদস শহরের উত্তরে আরও 9000 ইউনিট বসতি নির্মাণের পরিকল্পনা নিয়েছে। ইসরায়েল এবং ফিলিস্তিনের গণমাধ্যম এই খবর দিয়েছে। রোববার ইসরায়েলের পরিবহনমন্ত্রী মিরি রেজেভ পশ্চিম তীরে নতুন 4টি বসতি নির্মাণের প্রকল্প অনুমোদন দেয়। ইসরায়েলের চ্যানেল 11-এর বরাত দিয়ে ফিলিস্তিনের মাআন সংবাদ সংস্থা জানিয়েছে, জেরুজালেম আল কুদস শহরের পৌরসভা সেখানে ইহুদিদের জন্য 9,000 বসতি নির্মাণের প্রক্রিয়া শুরু করেছে। সূত্র অনুযায়ী জেরুজালেম শহরের পরিত্যক্ত বিমানবন্দরের কাছে কয়েক হাজার ইউনিট বসতি নির্মাণ করা হবে। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় ওই এলাকা দখল করে নেয় ইহুদিবাদী ইসরায়েল। কয়েক বছর আগে জেরুজালেম শহরের এই নির্মাণ প্রকল্প নিয়ে পরিকল্পনা করা হয়, কিন্তু আন্তর্জাতিক চাপের কারণে কয়েকবার তা স্থগিত করে তেল আবিব। ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছে, আমেরিকায় বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের মাধ্যমে যা অর্জন করতে পারেনি তাই করার চেষ্টা করেছে জার্মানি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে সোমবার এই কথা বলেন। জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস ইরানের পরমাণু সমঝোতা এবং প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে ইরানের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা করার জন্য আহ্বান জানানোর পর খাতিবজাদে এই বক্তব্য দিলেন। হেইকো মাস আরও বলেন, এই আলোচনা নতুন করে এজন্য জরুরি যে তারা ইরানকে অবিশ্বাস করে এবং আগের পরমাণু সমঝোতায় ফিরে আসাটাই যথেষ্ট নয়। ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে খাতিবজাদে বলেন, আমেরিকার ব্যর্থ প্রচারণা বাস্তবায়ন করার জন্য জার্মান পররাষ্ট্রমন্ত্রী নতুন করে পরমাণু সমঝোতা নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, আমেরিকা ও ট্রাম্প সরকার বর্বর চাপ সৃষ্টির মাধ্যমে যা পারেনি, নতুন করে আলোচনার মতো কোনো পথেও তা অর্জন করা যাবে না।
খাতিবজাদে আরও বলেন, প্রত্যেক ব্যক্তি তাদের অভ্যন্তরীণ নীতির আওতায় নিজেদের মতামত ব্যক্ত করতে পারেন, কিন্তু এতে তেহরানের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না। 2018 সালে মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নিয়েছিলেন, কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন পরমাণু সমঝোতায় আবার ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন। এ অবস্থায় জার্মানি জো বাইডেনের উপর চাপ সৃষ্টির জন্য পরমাণু সমঝোতা নিয়ে নতুন করে আলোচনার। সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট দারিদ্র্যপীড়িত ইয়েমেনের রাজধানী সানা আন্তর্জাতিক বিমানবন্দরের উপর নতুন করে বিমান হামলা শুরু করেছে। হামলা বাড়ানোর মাধ্যমে তারা রাজধানী ও বিমানবন্দর পুরোপুরি বন্ধ করে দেওয়ার আশা করছে। সানা আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপনা পরিচালক খালেদ আল শাইফ একথা বলেন। তিনি বলেন, বিশ্ব জনমতকে বিভ্রান্ত করতে সৌদি নেতৃত্বাধীন জোট সানা বিমানবন্দরের উপরে হামলা জোরদার করছে। সৌদির জোট দফায় দফায় বিমান হামলা করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই বার্তা দিতে চায় যে সানা বিমানবন্দর ব্যবহারের অনুপযুক্ত। ইয়েমেনের এই কর্মকর্তা এই বিষয়ে জাতিসংঘের সুস্পষ্ট অবস্থান দাবি করে বলেন, জাতিসংঘ হচ্ছে সানা আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান ব্যবহারকারী। সৌদি নেতৃত্বাধীন জোটের নতুন হামলায় ইয়েমেনের শত শত অসুস্থ মানুষকে হতাশ করেছে, যারা জটিল রোগের চিকিৎসার জন্য বিদেশে যেতে চান। শাইফ আশা করেন, সানা আন্তর্জাতিক বিমানবন্দর পরিপূর্ণভাবে খুলে দেওয়ার বিষয়ে জাতিসংঘের পক্ষ থেকে পরিষ্কার অবস্থান নেওয়া হবে। চীনের সম্প্রসারণবাদ রুখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এক হওয়ার আহ্বান জানিয়েছে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ এক সাক্ষাৎকারে এই আহ্বান জানিয়েছেন। তিনি দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, চীনের সম্প্রসারণবাদ প্রতিহত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এক হতে হবে। তাইওয়ানে আগ্রাসন চালাতে গোয়েন্দা তথ্য আদান প্রদান, বেজিংয়ের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক পুনর্বিবেচনা ও বিশ্বমঞ্চে তাইপের উপস্থিতি বাড়িয়ে তোলারও আহ্বান জানান তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী। জোসেফ ও বলেন, দক্ষিণ চীন ও পূর্ব চীন সাগরে চীনের তৎপরতা ভারতের সঙ্গে সীমান্ত বিরোধ, হংকংয়ে দমন-পীড়ন প্রভৃতি বিষয়ে প্রমাণ করে বেজিং তার কর্তৃত্ববাদী শাসন প্রসারিত করতে চায়। আর তাইওয়ান হল বেজিংয়ের পরবর্তী লক্ষ্যবস্তু। তাইপের আন্তর্জাতিক অংশীদার যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান ও অস্ট্রেলিয়াকে সতর্ক করে জোসেফ উ বলেন, তাইওয়ান যদি চীনা আগ্রাসনের শিকার হয় তাহলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বেজিংয়ের উপস্থিতি ও প্রভাব প্রতিপত্তি ব্যাপকভাবে বাড়বে। এটি বৈশ্বিক শৃঙ্খলায়ও তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে। তাইওয়ানকে দেশ হিসেবে মানে না চীন, বরং তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে বেজিং। তাই প্রয়োজনে জোর করে হলেও তাইওয়ানকে মূল ভূখণ্ডের নিয়ন্ত্রণে আনতে চায় চীন। চীনা হুমকির পরিপ্রেক্ষিতে এই তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা বেইজিংয়ের সম্ভাব্য হামলার ব্যাপারে প্রস্তুত আছেন। প্রধান বিরোধী দলগুলোর বয়কটের মধ্যে দেশের আইনসভার নির্বাচনে ব্যাপক সাফল্যের সাথে ভেনেজুয়েলার রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর পুরো নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। জাতীয় নির্বাচনী কাউন্সিলের প্রধান সভাপতি ইন্দ্রিরা আলফোনজো রোববার বলেন, মাদুরো ও তার বামপন্থী মিত্ররা ৮০% বেশি ভোট গণনা শেষে ৬৭.৭% ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে নির্বাচনে বয়কট ভেঙে যেসব বিরোধী দল নির্বাচনে জোট করে অংশ নিয়েছে তাদের পকেটে পড়েছে এর ১৮% ভোট। দেশটির ৬৯% ভোটদানে বিরত থাকায় ভোটের হার ছিল অনেক কম। বিরোধী দলগুলোর নেতৃত্বে থাকা হুয়ান গুয়াইদো ২ বছর ধরে মাদুরোর সঙ্গে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে রয়েছেন। যুক্তরাষ্ট্রসহ ৫০টির বেশি দেশ হুয়ান গুয়াইদোকে ভেনেজুয়েলার বৈধ নেতা হিসেবে বিবেচনা করে। এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট মাদুরো বলেন, ভেনেজুয়েলার সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন নিয়ে আমরা পুনরায় জাতীয় পরিষদের দখল নিয়েছে। কোনো সন্দেহ ছাড়াই এটা গণতন্ত্রের জন্য বিশাল বিজয়। এতদিন জাতীয় পরিষদের নেতৃত্বে ছিলেন যুক্তরাষ্ট্র সমর্থিত ও নিজেকে প্রেসিডেন্ট দাবি করা বিরোধী নেতা হুয়ান গুয়াইদো। ওয়াশিংটনের সমর্থনে তিনি ২ বছর ধরে মাদুরোকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করে যাচ্ছেন। অর্থনৈতিক সহ নানা নিষেধাজ্ঞা আরোপ করে দীর্ঘদিন ধরে ইরান ও রাশিয়া সমর্থিত মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে তৎপর যুক্তরাষ্ট্র। ২০১৯ সালের এপ্রিল থেকে দেশটির উপর তেল নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ওয়াশিংটন। লেবাননের শীর্ষ পর্যায়ের আলেম এবং সুপ্রিম ইসলামিক শিয়া কাউন্সিলের প্রধান শেখ আব্দুল আমির কাবালান বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা ধর্মীয় এবং নৈতিকভাবে সম্পূর্ণ হারাম। আর হারাম শব্দের অর্থ নিষিদ্ধ। কয়েকটি আরব রাষ্ট্র ইসরায়েলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠায় যে বিশ্বাসঘাতক পদক্ষেপ নিয়েছে তার বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণের জন্য তিনি মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান। রোববার লেবাননের শীর্ষ পর্যায়ের আলেম এই বক্তব্য দেন। তিনি বলেন, আইনত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করার কোনো সুযোগ নেই। শেখ আব্দুল আমির কাবালান আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কথিত ড্রিল অব দ্য সেঞ্চুরি ঘোষণা করেছেন তা বাস্তবায়নের অংশ হিসেবে আরব রাষ্ট্রগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং সুদান সম্প্রতি যে চুক্তি করেছে তা পরিপূর্ণভাবে নাকচ করে দেওয়ার জন্য লেবাননের এই আলেম আরব রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান। পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলের পণ্য সর্বাত্মকভাবে বয়কট করার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনা মোকাবেলা করা যাবে।
করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় এবার সেনাবাহিনী নামাতে যাচ্ছে জাপান ও দক্ষিণ কোরিয়া। গত কয়েকদিনের সংক্রমণ তথ্য বিশ্লেষণ করে দুই দেশে তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। তাই এবার মরণ রোগের থাবা গুড়িয়ে দিতে সেনাতেই ভরসা রাখছে সিউল ও টোকিও। জাপানি সংবাদ মাধ্যমের খবর অনুসারে করোনা মহামারীর প্রকোপ সবচেয়ে বেশি পড়েছে জাপানের হক্কাইদো ও ওসাকা অঞ্চলে। সেখানে রোগীর চাপে রীতিমতো নুয়ে পড়েছে হাসপাতালগুলো। পর্যাপ্ত সংখ্যায় স্বাস্থ্যকর্মী না থাকায় কোভিড টেস্ট ও চিকিৎসায় হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে। অমানসিক চাপের মুখে পড়েছেন স্বাস্থ্যকর্মীরাও। তাই সেখানে সেনাবাহিনী, নার্স ও ডাক্তারদের মোতায়েন করতে চলেছে প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার সরকার। করোনা ধাপটে কাঁপছে দক্ষিণ কোরিয়াও। সংক্রমণের শুরুর দিকে লকডাউন জারি করেনি দক্ষিণ কোরিয়া। তারা আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত, পরীক্ষা ও কোয়ারেন্টাইনে থাকার অগ্রাধিকার দেয়। তবে তৃতীয় ঢেউয়ের সময় দেশটির সরকার সমালোচনার মুখে পড়েছে। সোমবার করোনা মোকাবেলায় বিবৃতি জারি করে দেশটির প্রেসিডেন্ট মুন জা-ইংয়ের মুখপাত্র চুং ম্যান-হো তিনি জানান, করোনা সংক্রমণের উৎস খুঁজতে ও অসুস্থদের চিকিৎসা সমস্ত শক্তি ও ক্ষমতা প্রয়োগের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মুন। এই মহামারীর মোকাবেলায় সেনাবাহিনীকে ময়দানে নামার নির্দেশ দিয়েছেন তিনি। বিয়ের পরে নারীদের ধর্ম পরিবর্তন করতে বাধ্য করার অভিযোগে 10 ব্যক্তিকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। লাভ জিহাদ নামে ভিন ধর্মে বিয়ে বিরোধী বিতর্কিত নতুন একটি আইনে তাদের গ্রেফতার করা হয়। গত মাসে ভারতের প্রথম রাজ্য হিসেবে উত্তরপ্রদেশ বাধ্য বা প্রতারণার মাধ্যমে ধর্মান্তরণের বিরুদ্ধে আইন পাশ করে। কাউকে ধর্মান্তকরণ করতে বাধ্য করা কিংবা বিয়ের মাধ্যমে ধর্মান্তরিত হতে পরিচিত করলে 10 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। সমালোচকরা বলছেন এটা বিজেপি সরকারের মুসলিম বিরোধী এজেন্ডা। আইনটিতে কোনো ধর্মের নাম না থাকলেও সমালোচকরা আইনটিকে মুসলিম বিদ্বেষী বলছে। দেশের হিন্দু নারীদের প্রেমের প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করে বিয়ের পর ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করে একে প্রেমের মাধ্যমে জিহাদ বা লাভ জিহাদ বলে অভিহিত করেছে কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো। দেশটির সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের কর্মকর্তারা অবশ্য এ প্রসঙ্গে বলছে, এই আইন প্রতারণামূলক ধর্মান্তরণ রোধে সহায়তা করবে। বিশেষ করে তরুণীদের সুরক্ষার কথা ভেবেই আইনটি প্রণয়ন করা হয়েছে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার ও উত্তরপ্রদেশ রাজ্য সরকার উভয় স্থানেই ক্ষমতার রয়েছে কট্টর হিন্দুত্ববাদী দল হিসেবে পরিচিত ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। চার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তাদের মেয়েদের মুসলিম পুরুষরা অপহরণ করেছে। বাবা মায়ের এমন পৃথক অভিযোগের ভিত্তিতে গত সপ্তাহে উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই 10 জনকে গ্রেফতার করা হয়েছে। এই পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা নতুন এই আইনে কেবল তাদেরই গ্রেফতার করছি যাদের ক্ষেত্রে আমাদের কাছে প্রমাণ রয়েছে যে এটি জোরপূর্বক ধর্মান্তরের একটি স্পষ্ট ঘটনা। উত্তরপ্রদেশ সরকার প্রণীত নতুন এই আইনে ভিন্ন ধর্মাবলম্বী একজন পুরুষ ও নারীকে বিয়ের আগে জেলা ম্যাজিস্ট্রেটকে 2 মাসের নোটিশ দিতে হবে এবং কোনো আপত্তি না থাকলে তাদের অনুমতি দেওয়া হবে। কমপক্ষে ভারতের আরও 4 রাজ্য মধ্যপ্রদেশ, হরিয়ানা, কর্ণাটক এবং আসাম রাজ্য সরকার ঘোষণা দিয়েছে যে তারা অনুরূপ ভিন ধর্মে বিয়ে বিরোধী এমন আইন পাশ করার পরিকল্পনা করছে। বিশ্লেষকরা বলছেন, চলমান কৃষক বিদ্রোহ দমনে ধর্মের ব্যবহার করতে না পেরে একের পর এক বিজেপি শাসিত রাজ্যে কথিত লাভ জেহাদ বিরোধী আইন পাশ করছে বিজেপি সরকার, যাতে মূল ব্যর্থতা আড়াল করা যায়।